দিল্লি যাবেন, হিল্লি যাবেন, ঘুরে বেড়াবেন, গল্প করবেন। ওর আর কোনো রাজনৈতিক মূল্য বা অস্তিত্ব নেই। এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কি সম্ভব এতগুলো বিধায়ককে ভাঙিয়ে নেওয়া? আমি বুঝলাম না, একসময় সিপিএম ছিল, এই প্রসঙ্গটা টানা হচ্ছে কেন? মেয়রহীন পুরসভা, বর্ষা আসছে, কি হবে? তৃণমূল ক্ষমতায় এলো, তারা ক্ষমতায় এসে মেয়র যিনি তাকেই করে দেওয়া হলো পুরমন্ত্রী। অর্থাৎ পুরসভার যে স্বাধীন অধিকার সেটাকে তারা নষ্ট করেছিলেন। ডিসেম্বরেই পুরসভার ভোট, কিন্তু তার আগেই কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম ইস্তফা দিলেন। এই কলকাতা পুরসভাতেই 2005 সাল থেকে 2010 সাল পর্যন্ত মেয়র ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি একজন বিশিষ্ট আইনজীবীও বটে। তার সঙ্গে কথা বলবো, আইন কি বলছে। এই যে ভোটের আগেই এইভাবে ইস্তফা দেওয়া, এইভাবে কি ইস্তফা দেওয়া যায়? ইস্তফা দেওয়া যাবে না কেন? ইস্তফা দেওয়ার ক্ষেত্রে তো কোনো বিধিনিষেধ নেই, ইস্তফা দেওয়া যাবে না। সুতরাং ইস্তফা দেওয়া যায়। আর প্রকৃতপক্ষে যখন তিনি বুঝতে পারছেন যে পুরসভা চালানো সম্ভব হচ্ছে না, ইস্তফা দিয়েছেন। এর মধ্যে তো কোনো অনৈতিক কিছু করেননি। তো ভারতবর্ষের এই যে কাঠামো, ত্রিস্তরীয় কাঠামো, তাতে তো সবাই নিজ ভাবে মানে স্বশাসন চালাতে পারে। তাহলে সেক্ষেত্রে আলাদা করে পুরসভা ভোটের মানেটা কি? তিনি যেভাবে বলছেন যে ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার, এক প্রকার তিনি কাজ করতে পারছেন না, এই যে কথা বলছেন, তাহলে কি স্বশাসন সে অর্থে নেই? আসলে বামফ্রন্টের সময় যে একটা দৃষ্টান্ত স্থাপন করা হয়েছিল, যার মধ্য দিয়ে এই ত্রিস্তরের সরকারটা তৈরি হলো, সেক্ষেত্রে প্রত্যেকটা স্তরের সরকারের দায়িত্ব হচ্ছে সাংবিধানিক নীতি অনুযায়ী বিভিন্ন স্তরের সরকারকে তার স্বাধীন কাজ করার মতো পরিবেশ বজায় রাখা, সাহায্য করা। আমরা দেখেছি বামফ্রন্ট আমলে বহু জায়গায় তৃণমূলে জেলা পরিষদ ছিল, পুরসভা ছিল, এমনকি সুব্রত বাবু যখন মেয়র ছিলেন তখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী। কিন্তু সেই গণতান্ত্রিক রীতিনীতি যেটা বামফ্রন্ট মেনেছিল, সেটাকে তো ভেঙে দেওয়ার পরিকল্পনা হয়েছে বিভিন্ন কায়দা করে, অনেক গালগপ্প তৈরি করে। তাই দেখবেন যখন তৃণমূল ক্ষমতায় এলো, তারা ক্ষমতায় এসে মেয়র যিনি তাকেই করে দেওয়া হলো পুরমন্ত্রী। অর্থাৎ এই যে ত্রিস্তরীয় যে পার্থক্য, সেই পার্থক্যটাকে তারা প্রকৃতপক্ষে ঘুচিয়ে দিলেন। এবং সেই সময় থেকে দেখা গেল যে পুরমন্ত্রী যিনি, তার খেয়াল খুশির, তার ইচ্ছা অনুযায়ী পুরসভা চলছে, তার স্বাধীন তো কোনো ইচ্ছা নেই। আমরা তো দেখেছি যে পুরসভা এমন সমস্ত বিষয়ে টাকা খরচা করেছে যেটা পুরসভার বিষয় নয়, সেসব তারা করেছেন। প্রচুর বিজ্ঞাপন করেছেন, কি সিঙ্গুরে নাকি শস্য ভান্ডার হয়ে গেল পুরসভার টাকায়, এসব বিজ্ঞাপন হয়েছে। অর্থাৎ পুরসভার যে স্বাধীন অধিকার সেটাকে তারা নষ্ট করেছিলেন। এবং আজকে যখন পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেখা গেল যে পুরমন্ত্রী অন্য লোক, পুরমন্ত্রী আর মেয়র এক লোক নন, তখন তিনি বুঝতে পারলেন যে তার পক্ষে কাজ করা সম্ভব নয়, তাই তিনি পদত্যাগ করেছেন। এই যে পুর নগরায়ণ মন্ত্রীও ছিলেন ফিরহাদ হাকিম, আজকে অগ্নিমিত্রা পাল, বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, তিনি দায়িত্ব পেয়েছেন, যে তাতেই আপনিও বললেন যে কাজ করতে পারছেন না, কিন্তু আইন মানে আইনত এখন তাহলে কি হবে? কি হবে? কিভাবে পুরসভা চলবে? পুরসভা আইন মেনেই চলবে। যদি পুরসভায় যখন মেয়রের সময়সীমা শেষ হয়ে গিয়েছিল, তারপর তো প্রশাসনিক নির্দেশেই কাজ চলেছে, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপয়েন্টে কাজ হয়েছে। তো নতুন কি, এটা কোনো ব্যাপার না। অদ্ভুতভাবে কেন লোকে এই প্রশ্ন তুলছেন যে পুরসভায় সংকট হবে, জানি না। যারা তুলছেন তারা পুরসভা আইনও জানেন না, সংবিধানও জানেন না। রাজ্য সরকার পুরসভার যে পরিকাঠামো আছে সেই পরিকাঠামোকে ব্যবহার করে আইনত তারা দায়বদ্ধ থাকবেন যাতে পুরো পরিষেবা বজায় থাকে। আহ, অতীত স্মরণ করলেন ফিরহাদ হাকিম যখন গেলেন, তিনি খুবই আবেগপ্রবণ, তাকে দেখালেও তিনি বললেনও যে নেতাজির স্বপ্ন পূরণ করলেন, কিন্তু তিনি আর থাকবেন না। ঠনঠনিয়া কালীবাড়ির ওখানে জল জমার প্রসঙ্গ বললেন, একাধিক কাজ করে গিয়েছেন। ভালো কথা, কাজ করেছেন সেটা তো, যদি কাজ করে থাকেন তাকে অবশ্যই তার কাজের জন্য সমাজ মনে রাখবে। কিন্তু নেতাজির ঐতিহ্যের কথা তৃণমূল, কংগ্রেস বা বিজেপি এদের মুখে তো মানায় না। কেন, যখন তৃণমূলের মেয়রের চেয়ারে বসে বেআইনি টাকা সংগ্রহ করছেন তোয়ালে মুড়ে, সেদিন থেকেই পুরসভার যে ঐতিহ্য, যে গরিমা ছিল, সেটাকে তারা ধ্বংস করেছেন। প্রতিটা গণতান্ত্রিক সংস্থার যে স্বাধীন কাজকর্ম, স্বাধীন অধিকার, তাকে তারা ধ্বংস করেছেন এবং সেই পথেই এখন চলছে। তো এই যে কলকাতা পুরসভার একটা, কলকাতা মানে পুরো কলকাতা জুড়েই একটা
চিন্তা এটাই কাজ করে যে বর্ষায় হলেই যে জল জমে যায়, সমস্যার সমাধানে হয়নি। এখনো কিন্তু এই চিন্তাটাই বাড়াচ্ছে যে মেয়রহীন পুরসভা এদিকে, আর বর্ষা আসছে, কি হবে, এই মোকাবিলা কিভাবে করা যাবে এই সমস্যার? এই চিন্তাটা যারা তৈরি করছেন তারা তো বা কল্পনার জগতে বসবাস করেন। মেয়র না থাকলে কি পুরো পরিষেবা হয় না? পুরো মন্ত্রী না থাকলে কি পুরো পরিষেবা হয় না? মুখ্যমন্ত্রী না থাকলে কি রাজ্যের প্রশাসন চলে না? এই সমস্ত আবোল তাবোল কথা বলে লাভটা কি? আজকে যদি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন তা বলে কি সেই রাজ্যের প্রশাসন কাজ করে না? এই সমস্ত প্রলাপ বুকে লাভ নেই কোনো। আরেকটা বিষয়, ১ মাস হয়েছে রাজ্যে পালাবদল, তার মধ্যেই তৃণমূল কার্যত দেখা যাচ্ছে ভেঙে খান খান, এবং অন্যতম ভূমিকা পালন করছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি এক প্রকার সিপিএমই ছিলেন এক সময়। আমি বুঝলাম না, একসময় সিপিএম ছিল, এই প্রসঙ্গটা টানা হচ্ছে কেন? তাকে সিপিএম থেকে বহিষ্কার করা হয়েছে বহুদিন আগে। এখন মুশকিল হচ্ছে এই যখনই দক্ষিণপন্থী পার্টিগুলো নিজেদের কদর্য চেহারা প্রকাশ পেয়ে যায়, তখন তারা ঘুরে ফিরে বামকে জানার চেষ্টা করে। ওই মোদির সেই থিওরি, কেন মোদি করতে পারেননি, কেন নেহরু ছিল বলে। এই ধরনের পরিকল্পনা চিন্তাটা হচ্ছে প্রকৃতপক্ষে অগণতান্ত্রিক চিন্তা। সেই চিন্তা করে লাভ নেই। তৃণমূল কংগ্রেসকে তৈরি করেছিল বিজেপি, বিজেপি স্বার্থ পরিপুষ্ট হয়ে গিয়েছে, তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, এখন ভেঙে খান খান হয়ে যাবে। এর মধ্যে নতুনত্বের কি আছে? এ কথা তো আমরা বহুদিন আগে থেকেই বলছি যে যেদিন থেকে এই দলটা ক্ষমতাচ্যুত হয়ে যাবে সেই দলটার অস্তিত্ব থাকবে না। আমাদের কথা আজকে অক্ষরে অক্ষরে প্রমাণিত হচ্ছে। বিকাশবাবু, এই আরো একটা প্রশ্ন উঠছে, এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কি সম্ভব এতগুলো বিধায়ককে ভাঙিয়ে নেওয়া? পিছনে অন্য কোনো রাজনৈতিক বিজেপি অভিসন্ধি কাজ আশ্চর্য, করছে মনে করছে? বললাম তো বিজেপি এখন তৃণমূল দলটাকে আর তৃণমূল হিসেবে থাকবে না, কিন্তু বিজেপি একটা বিরোধিতার মুখোশ করবার জন্য এই সমস্ত কাজকর্ম করছে। কিন্তু আরএসএস এর প্ল্যানিং এটা প্রথম দিন বলেছি, আজকে নাকি সেই প্ল্যানিং আজকে পরিষ্কার হচ্ছে মানুষের সামনে। তো এবার কি তাহলে ইন্ডিয়া জোটে তৃণমূল সক্রিয়ভাবে, কি মনে হচ্ছে আসবে? ইন্ডিয়া জোটের সাহায্য চাইবে? তৃণমূলের অস্তিত্ব নিয়ে আর সাহায্য, কারণ যার বামেদের অস্তিত্ব নেই তার বলেছিলেন। সাহায্যের কি আছে? তৃণমূল দল কিছু নেই। আবারও বলি, বিজেপি তার স্বার্থ পরিপুষ্ট হয়ে গিয়েছে, সরিয়ে দিয়েছে। ঠিক যেমন ভাবে মমতা যখন কিষেনজি স্বার্থ পরিপুষ্ট হয়ে গেল, মুখে গামছা বেঁধে আমি মমতাকে মুখ্যমন্ত্রী চাই, মুখ্যমন্ত্রী হয়ে গেছে, মমতা সেটাকে গুলি করে ভাগিয়ে দিয়েছে। একই পদ্ধতি, একই কায়দা। মমতা বন্দ্যোপাধ্যায় তো যাচ্ছেন দিল্লি জোটের দিল্লি সঙ্গে। যাবেন না কেন? দিল্লি যাবেন, হিল্লি যাবেন, ঘুরে বেড়াবেন, গল্প করবেন, ওর আর কোনো রাজনৈতিক মূল্য বা অস্তিত্ব নেই। আমি এখন এই প্রসঙ্গেই আসছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন রাজ ধরে রাখতে পারলেন না? তিনি একসময় কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস করেছিলেন, আজকে তার তৃণমূল কংগ্রেস ভেঙে যাচ্ছে। কেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজটা ধরে রাখতে পারলেন না নিজের হাতে? কি করে? রাস কি মমতার হাতে কখনোই ছিল নাকি? পেছন থেকে তো যারা টানছিলেন তারা টেনেছেন। পুতুল নাচ দেখেছেন? পুতুল নাচে দেখছেন যে পুতুল হাত নাড়ছে, পা নাড়ছে, তা তো নয়, পেছন থেকে টানা হয়। সুতরাং মমতা যেমন যেমন আরএসএস এর প্রয়োজন খেলেছে, মমতা খেলেছে সেখানে। ভবিষ্যৎ কি তবে? মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে আবার কংগ্রেসেই ফিরতে হবে? আমরা মমতা বা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি না, আমরা ভবিষ্যৎ চিন্তা করি সাধারণ মানুষ, তাদের জীবন জীবিকার ভবিষ্যৎ। বিজেপি আসার পর তার যেভাবে আক্রমণ শুরু হয়েছে, তাদের কথা নিয়ে আমরা ভাবি। তৃণমূল থাকলো কি না থাকলো, বিজেপির কে মুখ্যমন্ত্রী থাকলো, এগুলো আমাদের কাছে, অন্ততপক্ষে আমার কাছে, কোনো বিচার্য বিষয়ই নয়। বিচার্য বিষয় হচ্ছে মানুষের জীবন জীবিকা, তার অস্তিত্ব। প্রতিদিন প্রতি হাজার হাজার মানুষ এখানে আসছেন, ফোন করছেন, অসহায় মানুষের তার মৃত্যুর সাগরে তাদের ঠেলে দিয়ে উল্লাস যারা করছেন, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। তো একটা সময় তো বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো কলকাতা কেন পুরো পশ্চিমবঙ্গ একেবারে স্তব্ধ করে দিত এই সব ঘটনায়। এখন তিনি রাস্তাতেই নামতে পারছেন না। আবারও বলি, নাচাও পুতুল যাতে দক্ষ বাজি করে, নাচাও তেমতি তুমি অর্বাচীন নরে। সুতরাং আপনারা কি করে ভাবছেন? তখনও বলতাম যে এর পেছনে যারা সুতো নাড়ছে তাদের আপাতত মনে হয়েছে দরকার নেই, ফেলে দাও। সুতরাং ওর কি রাজনৈতিক মূল্যটা কি আছে? কি কোন রাজনৈতিক আদর্শের উপর দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল? কি তার রাজনৈতিক আদর্শ মানুষের কাছে প্রতিষ্ঠা করেছেন? চুরি, জোচ্চুরি, বাটপারি, বদমাইশি ছাড়া? বাবু, কিন্তু ভোট শতাংশের দিকে তাকালেও সত্যিই তো 41% ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস, অস্বীকার করা যায় না। তো অদূর ভবিষ্যতে এরকম কি পরিস্থিতি হতে পারে যে বামেরা একটা
সবাই মিলে বড় জোট করলো বিজেপির বিরুদ্ধে পশ্চিমবঙ্গেও, কারণ আমরা এটাও তো আগে তো ভাবা যায়নি যে কংগ্রেসের সঙ্গে বামেরা জোট করবে। দেখুন, আমি বহুদিন আগে বলেছি, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে পরে বামপন্থী ছাড়া কারো কোনো অস্তিত্ব নেই, শক্তিও নেই। যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চান তাদের বামপন্থীদের সঙ্গেই জোট বাঁধতে হবে, বামপন্থীদের নেতৃত্ব মেনে নিয়ে লড়াই করতে হবে। এর বাইরে বিজেপির বিরুদ্ধে কেউ লড়াই করতে পারে না। ওই যে 41% ভোট দেখেছেন, প্রচারের মোহে মানুষ বিভ্রান্ত হয়েছেন। আজকে বিজেপি যে এত ভোট পেয়েছে বলছেন, সেটাও দেখবেন ওই প্রচার মাধ্যমে তারায়। তৃণমূলের বিরুদ্ধে এখন যে তো তৃণমূল যাক, তারপর বাম আসবে, এই যে এখন রাম পরে বাম, এই ন্যারেটিভ বলতে তো মিডিয়া তৈরি করেছে। লক্ষ কোটি টাকা খরচা করে মিডিয়া মানুষের মতামত তৈরি করেন, একেই বলা হয় ম্যানুফ্যাকচারিং কনসেন্ট। সেটা হয়েছে, সুতরাং এইসব ভোট ফোটের কোনো মূল্য নেই। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।